লাইভ এমসিকিউর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির অংশ হিসেবে এর বিষয়ভিত্তিক প্রাণীবিদ্যা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়ের মেন্টর হিসেবে আমি সঞ্জয় কুমার সাহা, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজে কর্মরত আছি। আমরা যদি পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে পুরো সিলেবাসটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান 1 এবং প্রাণীবিজ্ঞান 2, এবং এই পুরো সিলেবাসটাকে আমরা 12টি ক্লাসে ভাগ করেছি। 12টি ক্লাসের মধ্যে আজকে আমাদের প্রথম লেকচারে আমরা আলোচনা করব জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা ও উদাহরণ। এখানে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা বললেও আমরা শুধুমাত্র প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে মেজর ফাইলা এর শ্রেণীবিন্যাস এবং তার বিভিন্ন শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ নিয়েও আলোচনা করব। পুরো ক্লাসে আমরা আসলে কি শিখতে যাচ্ছি? আমরা উদাহরণসহ জীববৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করব, বিশেষ করে প্রাণী বৈচিত্র্য। এর সাথে সাথে আমরা মেজর ফাইলা ও মাইনর ফাইলা সম্পর্কে জানব। মেজর ফাইলার পর্বগুলোর নামসমূহ জানার চেষ্টা করব এবং সাথে সাথে প্রত্যেকটা পর্বের নাম, তার শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উদাহরণসহ শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জীববৈচিত্র্য, এর সংজ্ঞা এবং উদাহরণ। আমাদের সিলেবাসে জীববৈচিত্র্য বললেও আমরা এখানে মূলত দেখব প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য যদি আমরা লিখি, এটাকে বলি আমরা অ্যানিম্যাল ডাইভার্সিটি। অ্যানিম্যাল ডাইভার্সিটি, এই যে ডাইভার্সিটি শব্দটা নিয়ে আমরা আলোচনা করছি, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। এই বৈচিত্র্য বলতে আসলে আমরা কি বুঝি? বৈচিত্র্য হচ্ছে যে পৃথিবীর মাটি, বায়ু এবং পানিতে যে প্রাণীগুলো বসবাস করে তাদের যে মধ্যে যে জিনগত এবং প্রজাতিগত যে ভ্যারিয়েশন বা বৈচিত্র্য দেখা যায়, সেটা আসলে প্রাণী বৈচিত্র্য। প্রকৃতিতে সাধারণত আমরা 3 ধরনের প্রাণী বৈচিত্র্য দেখতে পাই। এর মধ্যে একটা হচ্ছে জিনগত প্রাণী বৈচিত্র্য, একটা প্রজাতিগত, একটা বাস্তুতান্ত্রিক। একটু খেয়াল করতে হবে যে প্রত্যেকটা ক্লাস নামের পেছনে আসলে আমাদের একটা সংজ্ঞা লুকিয়ে আছে। যেমন জিনগত বৈচিত্র্য যদি আমরা চিন্তা করি, জিন, এই জিন বলতে আসলে আমরা কি বুঝি? জিন হচ্ছে ডিএনএর একটা অংশ যেটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য প্রদান করে, এবং এই জিনগত বৈচিত্র্যের কারণেই বা ভিন্নতার কারণেই আসলে যে বিভিন্ন প্রজাতি আছে, প্রজাতিগুলোর মধ্যে এক ধরনের বৈচিত্র্য বা ডাইভার্সিটি তৈরি হয়, এবং এটা হয় অন্তঃপ্রজাতিক। এই জন্য এটা আরেকটা আমি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে হোমোসেপিয়েন্স বলতে আমরা আসলে মানুষকে বুঝে থাকি। পৃথিবীর সকল মানুষকে হোমোসেপিয়েন্স বললেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে, যেমন নিগ্রয়েড, মঙ্গলয়েড এবং ককেশয়েড, এদের মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে। এবং এই মূল ভিন্নতার পেছনের কারণটা কি? এদের পেছনের মূল কারণ হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন কি? মিউটেশন হচ্ছে জিনের সিকোয়েন্সের যে পরিবর্তন, সেটাকে আমরা বলি মিউটেশন। আমরা কোভিড-19 ভাইরাসের কথা জানি, এর অনেকগুলি ভ্যারিয়েন্টের নাম আমরা শুনেছি। এর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং এখন চলছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট, এদের মধ্যে সবাই কোভিড হলেও তাদের মধ্যেকার ভিন্নতাটা হচ্ছে তাদের জিনোম সিকোয়েন্সিংয়ে, এবং এটা সাধারণত ঘটে থাকে মিউটেশনের কারণে। তাহলে পরবর্তীতে আমাদের হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রথমে আমরা আসি আসলে প্রজাতি কি, খেয়াল করতে হবে। প্রজাতি হচ্ছে
নিজেদের মধ্যে অন্তঃপ্রজনন সক্ষমটাকে আমরা বলি প্রজাতি। একটু খেয়াল করতে হবে যে প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিও দুটোর গণ কিন্তু একই রকম। গণ একই রকম হওয়া সত্ত্বেও তাদের প্রজাতির মধ্যে কিন্তু দুটো ভিন্নতা রয়েছে। এই যে গণ একই রকম কিন্তু প্রজাতির মধ্যে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতাটাকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এরপর আমরা আসি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রথমে আমরা আসি বাস্তুতন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকোসিস্টেম। এই ইকো বলতে আমরা বুঝি এনভায়রনমেন্ট বা যেটাকে আমরা বলতে পারি পরিবেশ। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর মধ্যে যে ভিন্ন ভিন্ন প্রাণীগুলি বসবাস করে তাদের মধ্যে যে একটা একক তৈরি হয়, এটাই কিন্তু একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এটাকে কিন্তু আবার অন্য একটা নাম বলে, সেটাকে বলে আমরা বায়োম বলে থাকি। এই বিভিন্ন বায়োমে যে বিভিন্ন রকম ভিন্নতা বিরাজ করে, এই ভিন্নতাটাকে আমরা বলি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা যদি একটু খেয়াল করি, মরুভূমির ইকোসিস্টেম এক ধরনের, তৃণভূমির ইকোসিস্টেম যেটাকে আমরা রেইন ফরেস্ট বলি তাদের ইকোসিস্টেম এক ধরনের, এবং সমুদ্রের যেটাকে আমরা ম্যারিন ইকোসিস্টেম বলি তাদের কিন্তু একই রকমের। এই ইকোসিস্টেমের কথা বলতে গেলে আমাদের কিন্তু আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে হটস্পট। এটা আমাদের, এই টার্মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ হটস্পট হচ্ছে এই একটা অঞ্চল যেখানে প্রচুর জীববৈচিত্র্য বিদ্যমান। বলছে যে পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল সমূহকে সাধারণত আমরা হটস্পট বলে থাকি, এবং আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু একটা হটস্পট রয়েছে, এবং এই হটস্পটটা আসলে ইন্দো বর্মা জীববৈচিত্র্য হটস্পটের একটা অংশ। তাহলে এখন আমরা আসি আমাদের পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব, হচ্ছে মেজর ফাইলা ও মাইনর ফাইলা। এখন যদি আমরা আসি মেজর ফাইলা এবং মাইনর ফাইলা। ফাইলা শব্দটা হচ্ছে প্লুরাল নাম্বার, ফাইলাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে মেজর ফাইলাকে আমরা বলতে পারি মুখ্য পর্ব। তাহলে এই মুখ্য পর্ব এবং গৌণ পর্ব, যেটাকে মাইনর ফাইলা বলি, এটা নির্ধারণ করার নিয়ামকগুলো কি কি, বা কোন ভিত্তিতে বা কিসের ভিত্তিতে আমরা এদেরকে মেজর ফাইলা এবং মাইনর ফাইলা বলতে পারবো। প্রথমে হচ্ছে প্রজাতির সংখ্যা। সাধারণত প্রাণী জগতে যেসব পর্বের প্রজাতির সংখ্যা 5000-এর বেশি তাদেরকে আমরা মেজর ফাইলা বলে থাকি। আর এই মেজর ফাইলাতে আমাদের 12টি পর্ব অন্তর্ভুক্ত আছে। সে 12টি পর্ব যদি আমরা দেখি, সার্কোম্যাস্টিকোফোরা, এপিকমপ্লেক্স এবং সিলিওফোরা। একটু খেয়াল করে দেখা যাবে এই 3টে পর্ব সাধারণত আগে প্রোটোজোয়া নামে অভিহিত ছিল। বাকি যে 9টা পর্ব রয়েছে, 9টা পর্বের মধ্যে কর্ডাটা ছাড়া বাকি সবগুলোকে আমরা বলি অমেরুদণ্ডী, আর শুধু কর্ডাটাকে আমরা বলি মেরুদণ্ডী। তাহলে মাইনর ফাইলা যেসব প্রাণী জগতে যেসব পর্বের প্রজাতির সংখ্যা 1 থেকে সর্বোচ্চ 5000 পর্যন্ত, তাদেরকে আমরা বলতে পারি মাইনর ফাইলা। এবং এদের যে উদাহরণগুলি দেখি আমরা, রোটিফেরা, নেমাটোমরফা, অ্যাকান্থোসেফালা, এগুলো রয়েছে। এখন আমরা আমাদের পরবর্তী টপিকস, শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ সহ মেজর ফাইলা সমূহের শ্রেণীবিন্যাস। আমরা একটু আগে বলেছিলাম আমাদের 12টা পর্বের মধ্যে প্রথম 3টে পর্ব ছিল প্রোটোজোয়া ভুক্ত। এই প্রোটোজোয়া ভুক্ত পর্বটাকে আবার 3টি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে সার্কোম্যাস্টিকোফোরা। এখন
আমরা যখনই কোনো নাম পড়ব, দেখো ভালো করে খেয়াল করতে হবে যে নামের মধ্যে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য লুকানো থাকবে। যেমন সার্কোম্যাস্টিগোফোরা, সার্কোস শব্দটা হচ্ছে ফ্লেশ বা মাংস, ম্যাস্টিগোফোর ম্যাস্টিক্স হচ্ছে হুইপ বা চাবুক, ফোরা মানে হচ্ছে যে বহন করে। এবং তাহলে কি হলো, এই হুইপ মানে এই চাবুকের মতো, তার মধ্যে তার দেহের কোনো একটা জায়গায় চাবুকের মতো কোনো বৈশিষ্ট্য রয়েছে। এবং এটা 3টি উপপর্বে বিভক্ত, একটা হচ্ছে ম্যাস্টিগোফোরা, একটা ওপালিয়ানের, আর হচ্ছে সার্কোডিনা। একটু খেয়াল করে দেখা যাবে যে এর মধ্যে এই ম্যাস্টিগোফোরা যে উপপর্বটা রয়েছে, তার সেই উপপর্বভুক্ত একটা প্রাণী রয়েছে, তার নাম হচ্ছে ইউগ্লেনা। প্রাণী জগতের এই একটা প্রাণী যার মধ্যে সাধারণত ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। এরপরে আসি আমাদের অ্যামিবাতে। এদের সুবিধাটা হচ্ছে এদের কোনো শেপ নেই, এটাকে বলে আমরা সিউডোপোডিয়া সমৃদ্ধ, শেপলেস। এরা হচ্ছে সার্কোডিনা। আর পটা দেখি আমরা ওপালিনিয়েটে। এর পরেরটা হচ্ছে আমাদের এপিকমপ্লেক্সা। যেখানে এপিকমপ্লেক্সের এই যে এপি, এই শব্দটা আসছে আমাদের অ্যাপেক্স থেকে। অ্যাপেক্স যেটাকে আমরা বলি চূড়া, বা এটা হচ্ছে কমপ্লেক্স মানে হচ্ছে যেটা পেঁচানো থাকে, 4-5টা পেঁচানো থাকে, টুইস্টেড অ্যারাউন্ড যেটাকে আমরা বলি। এখানে বা এই পর্বের যে প্রাণীগুলো, তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা খুব সহজেই দেখে দেয়, সেটা হচ্ছে তাদের দেহের বাইরে একটা আবরণ থাকে, এটা হচ্ছে পেলিকল। এই পেলিকল একটা আবরণ যেটা তার দেহের চারপাশে থাকবে এবং এটার দেহটাকে সংকুচিত প্রসারিত করতে সহায়তা করে। আর কি আছে যে বলছে মানে জীবনচক্রে যে কোনো দশায় বিশেষ এপিক্যাল কমপ্লেক্স রয়েছে। আরটা হচ্ছে এটা অধিকাংশই পরজীবী। এটা মনে রাখতে হবে সবসময় যে আমার এই যে পেলিকল, এপিক্যাল কমপ্লেক্স, এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাকে পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন করা হবে। আমাকে এই শব্দগুলোর উপরই জোর দিতে হবে। যেহেতু আমাদের পরীক্ষাটা পুরো এমসিকিউ বেসড, আর এমসিকিউতে প্রাণীবিদ্যা বিষয়ের যে এমসিকিউগুলো থাকবে আমাদের যে সিলেবাস, সেখানে আসলে মূলত বিভিন্ন শব্দ দ্বারা কি বোঝায় এবং সেই শব্দগুলিকে আমরা বলি জুলজিক্যাল টার্ম। এই জুলজিক্যাল টার্মটা আসলে আমাদের জানা খুব জরুরি যে এই টার্মটা আসলে কোন প্রাণীর সাথে সম্পর্কযুক্ত। এই টার্মটা যে প্রাণীর সাথে সম্পর্কযুক্ত হবে সেই প্রাণীটা সেই পর্বভুক্ত হবে। যদি আমরা একটু উদাহরণ দিই, যেমন যদি আমাকে বলা হয়, একটা প্রশ্ন করা হয় যে আইমেরিয়া প্লাজমোডিয়াম, যে প্লাজমোডিয়াম উদাহরণ দিলাম আমরা, এবং আইমেরিয়া প্লাজমোডিয়াম ভাইভেক্স হচ্ছে আমাদের ম্যালেরিয়ার পরজীবী। তাহলে এই পর্বের সকল প্রাণীগুলো অবশ্যই অধিকাংশ প্রাণীগুলো হবে কি পরজীবী, যারা পোষকের উপর নির্ভর করে তার জীবন ধারণ করে। এই পর্বের যে দুটো শ্রেণী রয়েছে, একটা হচ্ছে পার্কিনসিয়া বলি, আরেকটাকে বলি আমরা স্পোরোজোয়া। তিন নম্বর পর্ব হচ্ছে আমাদের সিলিওফোরা। সিলিওফোরা সিলিয়াম, যেটাকে বললাম সিলিয়াম মানে এটা দেখতে আসলে কি আমাদের যে আইল্যাশের মতো চিকন হবে। সিলিয়াম মানে কিন্তু একটা বলা হচ্ছে ফোরা মানে হচ্ছে বহন করে, যেটা বিয়ারিং বলছে। তাহলে সিলিওফোরা বলতে আমরা বুঝবো যে প্রাণীর মধ্যে সিলিয়া বিদ্যমান থাকবে সেটা হবে সিলিওফোরা।
এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য একটা প্রাণী আছে, এটা হচ্ছে প্যারামেসিয়াম। একটু খেয়াল করে দেখা যাবে যে এই যে প্রাণীটা প্যারামেসিয়াম, এর দেহের বাইরে কিন্তু পেলিকেল যুক্ত একটা আবরণ থাকে। এটার বৈশিষ্ট্য কি? আর হচ্ছে এই প্রাণীটা যৌন এবং অযৌন দুইভাবে তার জনন ক্রিয়া সম্পন্ন করতে পারে। এর মধ্যে এই যে কনজুগেশন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে তার বিশেষ একটা ধরন, এটা অন্য প্রাণীর মধ্যে, অন্য প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায় না। তাহলে এই কনজুগেশন শব্দটার সাথে আমার প্যারামেসিয়াম এবং সিলিওফোরার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। আমাকে পড়ার সময় এই জিনিসটা খুব করে খেয়াল করতে হবে যে কনজুগেশন শব্দটা কোন প্রাণী এবং সেই প্রাণীটা কোন ধরনের, কোন পর্বের অন্তর্ভুক্ত। পেলিকল থাকে, এরপর জীবনচক্র যে কোনো দশে সিলিয়া থাকে, আর এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রোনিউক্লিয়াস থাকবে। অর্থ হচ্ছে সাধারণত এই প্রাণীগুলো এককোষী হলেও এই প্রাণীটাতে দুইটা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস বড়, একটা নিউক্লিয়াস ছোট, এবং দুটো নিউক্লিয়াসে দুই ধরনের কাজ আছে। পুষ্টি হলোজৈবিক ধরনের। তাহলে আমরা কয়েক ধরনের পুষ্টির কথা শিখবো, এর মধ্যে একটা হচ্ছে আমাদের হলোজৈবিক ধরনের। ইহা তিনটা ক্লাসে বিভক্ত থাকবে। একটা হচ্ছে অনেক বড়, একটু খেয়াল করে দেখো, কাইনেটো ফ্র্যাঙ্কমিনোফোরা, অলিগো হাইমেনোফোরা, আর হচ্ছে পলিহাইমেনোফোরা। একটু খেয়াল করতে হবে যে এই শ্রেণীগুলোর আসলে আমাদের সিলেবাসে বলা আছে যে শ্রেণী পর্যন্ত আমাদের বৈশিষ্ট্য, কিন্তু এই শ্রেণীগুলোর আসলে যে এত বড় নামগুলি আসলে শেখার একটু প্রয়োজনীয়তাটা একটু কম। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী পর্ব, পরিফেরা। আমরা একটু আগে বলেছি যে পর্বের নামের মধ্যেই সাধারণত আমাদের বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। সেটা কি? এই যে পরিফেরা পর্বের শব্দটা দুটো শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে পোরাস, একটা হচ্ছে ফার। পরিফেরা, পোরাস শব্দের অর্থ হচ্ছে পোর বা ছিদ্র, ফার বহন করা। এবং আরো মজার বিষয় হচ্ছে যে আমরা যে স্পঞ্জ শব্দটা শুনে থাকি, এই স্পঞ্জ শব্দের উৎপত্তি আসলে এই পর্বের প্রাণী থেকে, এবং এই পর্বের প্রাণীগুলোকে সাধারণত আমরা স্পঞ্জ নামে ডেকে থাকি। এরপর আসি আমরা এন্ডোসিম্বায়ন্ট। এই পর্বের কিছু প্রাণী কোনো প্রাণীর দেহের ভিতরে মিথজীবী প্রক্রিয়া বসবাস করে, এটাকে বলে এন্ডোসিম্বায়ন্ট। খেয়াল করতে হবে যে শব্দটা আসছে সিমবায়োসিস থেকে। সিমবায়োসিস, যেটাকে বাংলায় আমরা বলি মিথজীবিতা। মিথজীবিতা হচ্ছে যখনই দুটো জীব একে অপরের পারস্পরিক সহযোগিতা দ্বারা বসবাস করে এবং দুজনে দুজন উপকৃত হয়, এটাকে আমরা বলি মিথজীবিতা। এই মিথজীবিতা যদি কোনো একটা প্রাণী যদি ওই পোষক দেহের ভিতরে বসবাস করে, তখন তাকে আমরা বলি এন্ডোসিম্বায়ন্ট। এই যে পোরাস কথাগুলি বললাম, পোরাস বা ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে বলে থাকি অস্টিয়া। এজন্য এদের একটা সাধারণ নাম হচ্ছে ছিদ্রালো প্রাণী। এরপরে এদের আর কি বৈশিষ্ট্য থাকে? এদের দেহের মধ্যে এক ধরনের কোষ থাকে, এই কোষগুলি ফ্লাজেলা যুক্ত, এবং এই কোষগুলি সাধারণত, এই ফ্লাজেলা যুক্ত কোষগুলিকে সাধারণত আমরা বলি কোয়ানোসাইট কোষ। এটা ছাড়া আর কি বৈশিষ্ট্য? এই পর্বের প্রাণীগুলো যখন মারা যায় তখন তাদের ভিতরে যে কঙ্কালটা থাকে, যেটা অন্তঃকঙ্কাল, সেটা খুব শক্ত হয়ে যায়, কাটার মতো হয়ে যায়। এই জন্য আমরা এটাকে বলি স্পিকিউল। স্পিকিউল নামক একটা অন্তঃকঙ্কাল থাকে,
আর দেহের ভিতরে একটা খালি জায়গা থাকে, মানে স্পঞ্জ যে প্রাণীগুলো তাদের ভিতরে যে খালি জায়গা থাকবে, সেই খালি জায়গা বা শূন্যস্থানটাকে আমরা বলি স্পঞ্জোসিল। এবং এই অস্ট্রেলিয়া যেই পানিগুলো তাদের দেহের ভিতরে প্রবেশ করবে, স্পঞ্জোসিল হয়ে তারা আরেকটা ছিদ্র দিয়ে দেহের বাইরে বেরিয়ে আসে। ওই ছিদ্রটাকে আমরা বলি অস্কুলাম। এবং এদের একটা পুনরুৎপাদন ক্ষমতা আছে, মানে তারা নিজেরা আবার কোনো একটা দেহের কোনো একটা অংশ যদি নষ্ট হয়ে যায় সেটাকে আবার রিজেনারেট করতে পারে। এখানে এই পর্বকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করতে পারি। এর মধ্যে একটু নাম বলি আমরা। একটা হচ্ছে খেয়াল করে দেখো, মটকা স্পঞ্জ, একটা হচ্ছে দড়ি স্পঞ্জ, একটা হচ্ছে মিঠা পানি স্পঞ্জ। তাহলে আর ইউ স্পঞ্জ, যেটাকে আমরা বাথ স্পঞ্জ বলি, সাধারণত এক ধরনের স্পঞ্জ ব্যবহার করে আমরা আমাদের যে গোসলের করার জন্য বিভিন্ন ধরনের স্পঞ্জ অনেক জিনিস ব্যবহার করতে পারি, সেটাকে বলা হয়, এটা কিন্তু একদম প্রাণী থেকে পাওয়া যায়, এটা হচ্ছে ইউ স্পঞ্জ অফিসিনালিস। এটা হচ্ছে পরিফেরা পর্বের। এরপরে আমরা আসি নিডারিয়া। এই পর্বটার একটা পূর্বে একটা নাম ছিল, এটা নাম ছিল সিলেন্ট্রেটা। একটু খেয়াল করে দেখো, নামটা খেয়াল করো। এই সিলেন্ট্রেটা নামের COEL, যেটাকে আমরা বলি সিল, এই সিল শব্দের অর্থ হচ্ছে খালি জায়গা বা শূন্যস্থান, যেটা একটু আগে আমরা পড়েছি পরিফেরাতে স্পঞ্জোসিল, মানে স্পঞ্জের ভিতরে যদি কোনো খালি জায়গা থাকে তখন সেটাকে আমরা বলি স্পঞ্জোসিল। এই যে নিডারিয়া পর্বটা, এই পর্বের যে প্রাণীগুলো, এদের পূর্বে যে নামটা ছিল সে নামটা ছিল সিলেন্ট্রেটা। কারণ কি, যে এই পর্বের প্রাণীগুলোর মধ্যে আগে এক ধরনের শূন্যস্থান ছিল, খালি জায়গা ছিল, যেটাকে আমরা পরিপাক সংবহন গহ্বর বলি। এই জন্য তখন নাম দেওয়া হয়েছিল সিলেন্ট্রেটা। কিন্তু পরবর্তীতে এই পর্বের অনেকগুলো প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনা করে দেখা গেল যে কারো কারো মধ্যে এই পরিপাক সংবহন গহ্বরের উপস্থিতি একেবারেই কম, কিন্তু এদের সকলের মধ্যেই এক ধরনের ছোট্ট কাঁটা থাকে বা রোম থাকে। এই রোমের উপস্থিতি সবার মধ্যে হওয়ার কারণে তখন এই পর্বের নামকরণ করা হলো নিডারিয়া, যার নিডা মানে হচ্ছে নিটেল বা রোম বা কাঁটা। এবং এদের চমৎকার নাম আছে, এদেরকে আমরা সাধারণত সমুদ্রের ফুল বলে থাকি। কারণ সমুদ্রে যে সুন্দর সুন্দর, এদেরকে আসলে অনেকটা দেখতে উদ্ভিদের মতোই, কিন্তু আসলে এরা প্রাণী। এবং আমরা যে খুব যে নামটা শুনি জেলিফিশ, এটাও কিন্তু আসলে আমাদের এই পর্বভুক্ত প্রাণী। এদের আর কি বৈশিষ্ট্য আছে? এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা বলি আমরা, এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। খেয়াল করতে হবে, দ্বিস্তরী। তাহলে এই দ্বিস্তরী প্রাণীর মধ্যে একটু খেয়াল করতে, পাশে দেখো লেখা আছে এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং গ্যাস্ট্রোডার্মিস। তাহলে কিন্তু লেখা লিখছে 3টা। এপিডার্মিস মানে হচ্ছে বহিস্তর, যেটাকে আমরা বলতে পারি আমরা এন্ডোডার্মিস, সেটা এখানে এন্ডোডার্মিস না লেখা আমি বলতেছি গ্যাস্ট্রোডার্মিস। আর এই 2টা স্তরের মাঝখানে একটা জেলির মতো স্তর থাকে, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে ডিপ্লোব্লাস্টিক, এপিডার্মিস, মেসোগ্লিয়া, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে আচ্ছা, এখন আসি আমরা এই যে গ্যাস্ট্রোডার্মিস, এই গ্যাস্ট্রোডার্মিস নামটার এই গ্যাস্ট্রো শব্দের অর্থ হচ্ছে আমাদের পরিপাক। গ্যাস্ট্রো শব্দের আমাদের পরিপাকের একটা সংশ্লিষ্টতা রয়েছে। এই স্তরে আমাদের একটা এই প্রাণীদের একটা গহ্বর থাকে, যে গহ্বরটা সাধারণত তার পরিপাকের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই জন্য এটার অন্য না এখানে একটা বলি আমরা পরিপাক সংবহন গহ্বর বলে থাকি।
এখন তার একটু আরো কি বৈশিষ্ট্য আছে, যেমন এই পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর যে এপিডার্মিসে তার এক ধরনের কোষ থাকে, সেই কোষটাকে আমরা বলি নিউরোব্লাস্ট কোষ। এবং এই কোষটা এটা এক ধরনের বিশেষ ধরনের কোষ, কারণ এর মধ্যে একটা ক্যাপসুল থাকে যেটা হচ্ছে নেমাটোসিস্ট। পরবর্তীতে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আমাদের আসবে, সেটা হচ্ছে পলিমরফিজম, যেটা বাংলায় আমরা বলি বহুরূপতা। এটা হচ্ছে এই পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে পলি শব্দের অর্থ হচ্ছে বহু, আর এই যে মর্ফ মানে হচ্ছে শেপ বা আকৃতি। তাহলে যে তার মধ্যে বহুরূপ বিদ্যমান। বহুরূপ ব্যাপারটা আসলে কি, যে তার মধ্যে তার প্রজননকালীন সময় দুইটা জিনিস দেখা যায়, একটা তার মধ্যে যৌন প্রজনন হতে পারে, আবার অযৌন প্রজনন হতে পারে। এবং তার মধ্যে দুইটা জিনিস দেখা যায়, একটাকে বলি আমরা পলিপ, আর হচ্ছে আমাদের মেডুসা। এই পলিপ হচ্ছে যেটা অযৌন জননের সময় কার্যক্রম থাকে। অযৌন মানে হচ্ছে যেই জননে কখনো জনন কোষ তৈরি হয় না, এটাকে বলা হয় অযৌন। অযৌন মানে জনন কোষ বিহীন। আর যৌন জনন মানে হচ্ছে জনন কোষ অথবা যেটাকে আমরা বলতে পারি গ্যামেট। তাহলে মেডুসা হচ্ছে যৌন জননে সক্ষম কিন্তু এবং মুক্ত, আর পলিপ হচ্ছে স্থবির। এই যে দুইটা রূপ থাকে, এটাকে কিন্তু আমরা বলি বহুরূপিতা। এবং এই বহুরূপিতা তার একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপরে তার আর কি কি বৈশিষ্ট্য আছে, তার যে একটু বলেছিলাম আমরা যে সিলেনশন বা গ্যাস্ট্রোভাস্কুলার বা পরিপাক সংবহন গহ্বর। এটা কি, যে যদি আমাদের প্রশ্ন আসতে পারে যে পরিপাক সংবহন গহ্বর কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি যেটাকে বলি আমরা, তখন বলতে হবে সেটা হচ্ছে নিগারিয়া পর্ব। পরবর্তী শব্দ হচ্ছে যৌনুক্রম বা মেটাজেনেসিস, যেটাকে আমরা ইংরেজিতে বলি অল্টারনেশন অফ জেনারেশন। যদি কোনো প্রাণী জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাকে আমরা যৌনুক্রম বলতে পারি। তাহলে তার জীবনচক্রে দুটো দশা আছে, একটু আগে আমরা বলেছি, একটা হচ্ছে পলিপ, আরটা হচ্ছে মেডুসা। এই দুটোতে একটা থেকে একটা কনভার্ট হওয়ার কারণে, দুটো দশায় দেখা যাওয়ার কারণে তার জীবনচক্রে যৌনুক্রম বা মেটাজেনেসিস দেখা যায়। জিনিস খুব খেয়াল করতে হবে আমাদের, যখন আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, প্রত্যেকটা পর্বের যেই বৈশিষ্ট্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যে বৈশিষ্ট্য বলতে এখানে বোঝানো হচ্ছে যৌনুক্রম একটা বৈশিষ্ট্য, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি একটা বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলি খেয়াল করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে নিডারিয়া পর্বের মধ্যে আমরা কোন কোন শব্দগুলো পড়েছি। আমরা একটা শব্দ পড়েছি পলিমরফিজম, একটা শব্দ পড়েছি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, একটা শব্দ পড়েছি মেসোগ্লিয়া। এই শব্দগুলোই কিন্তু আমার পুরো পর্বের বৈশিষ্ট্য নির্ধারণ করবে, এবং এই শব্দগুলো দিয়েই আমার পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আমাদের পরীক্ষাটা এমসিকিউ, সেহেতু আমাদের এই শব্দগুলোর উপরই জোর দিতে হবে যে কোন শব্দটার সাথে কোন পর্বের প্রাণীর সামঞ্জস্য রয়েছে। এই শব্দগুলোর উপর জোর দিতে পারলে আমার প্রস্তুতিটা আমি ভালোভাবে সম্পন্ন করতে পারবো।
এখানে বলেছে যে প্রবাল এবং কলোনিবাসী। এই যে প্রবাল এবং কলোনিবাসী, কলোনিবাসী অর্থ হচ্ছে এরা কেউ কেউ একলা থাকতে পারে, কেউ কেউ কলোনি আকারে থাকতে পারে, অনেকেই যেটা প্রবল বলি, প্রবল তৈরি করতে পারে। এর মধ্যে একটু খেয়াল করতে হবে যে আমরা কিছু পরিচিত প্রাণীর কথা খুব শুনে থাকি, যেমন হাইড্রা, ভালগারিস, জেলিফিশ, অরিলা অরিতা, তারপর একটা হচ্ছে নীল বোতাম জেলিফিশ। আমাদের কিন্তু এই বৈজ্ঞানিক যে নামগুলো, এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে বা পড়তে হবে, কারণ এই বৈজ্ঞানিক নামগুলো দিয়েও আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এই প্রথমবার আমাদের এই বিষয়ভিত্তিক যে পরীক্ষাটা, বিশেষ পরীক্ষা হচ্ছে, এবং সেটা এমসিকিউর উপরে 100 নম্বরের, সেহেতু আমাদের খুব ছোট ছোট জিনিসগুলি আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, যে কিভাবে কোনটা পড়লে আমাকে একটু পরীক্ষাতে সহযোগিতা করবে। এরপরে আমরা সেখানে 4টা শ্রেণী রয়েছে। একটা হচ্ছে হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউভোজোয়া, অ্যান্থোজোয়া। এটা হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। এখন আমরা আসি, পরবর্তী পর্ব হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস, বা যেটাকে আমরা বলতে পারি, প্লাটি মানে হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা, আর হেলমিন্থ মানে হচ্ছে ক্রিমি। তাহলে সহজে বোঝা যায় এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা ক্রিমি। এবং প্রাণী জগতের ত্রিস্তরী, মানে ত্রিস্তরী, যেটাকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীর শুরু এই পর্ব দিয়েই। এর আগে যতগুলি পর্ব আমরা পড়েছি, যেমন নিডারিয়া, সেটা ছিল আমাদের দ্বিস্তরী। এরপরে পরবর্তীতে আমাদের আছে ত্রিস্তরী। ত্রিস্তরী পর্ব শুরু হচ্ছে প্লাটিহেলমিনথেস দ্বারা। তার প্লাটিহেলমিনথেসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে চ্যাপ্টা ক্রিমির মতো। তাহলে এর মধ্যে আর কি কি থাকতে পারে? এর মধ্যে যদি বলি, যেমন এর মুখের দিকে চোষক বা হুক থাকে, সাকার বলি আমরা। কারো কারো চোষক থাকবে, কারো কারো হুক থাকবে, কারো কারো সময় দুটো থাকতে পারে। যে শব্দগুলো, প্রোগ্লোটিড, এটা হচ্ছে একটা খণ্ড। সিলম্বিন, তার মানে তার মধ্যে কোনো সিলম নাই। প্রশ্ন হচ্ছে সিলম আসলে কি? সাধারণত ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে ভ্রূণের যে মেসোডার্ম থেকে এক ধরনের পর্দা তৈরি হয়, যেটা নাম হয় পেরিটোনিয়াম পর্দা, এবং যেটা দেহপ্রাচীর এবং পোস্টেলের মধ্যবর্তী স্থানে একটা ফাঁকা জায়গা তৈরি করে। এটাকে আমরা বলি সিলম। যদি এটা কারোর মধ্যে থাকে তাহলে তাকে আমরা বলি সিলম যুক্ত, না থাকলে আমরা বলি সিলম বিহীন। প্লাটিহেলমিনথেসের মধ্যে এই ধরনের কোনো গঠন নাই বিধায় আমরা এটাকে বলি সিলমবিহীন প্রাণী। এরপর তার মধ্যে কি থাকে? প্রোটোনেফ্রিডিয়া। খেয়াল রাখতে হবে, এই নেফ্রিডিয়াকে আমরা কিন্তু বাংলায় বলি রেচনাঙ্গ, আর প্রোটোনেফ্রিডিয়ার মাধ্যমে হচ্ছে আদি নেফ্রিডিয়ার একটা নেফ্রিডিয়া যেরকম হওয়ার কথা, আদি যে রূপটা, এটাকে বলা প্রোটোনেফ্রিডিয়া, আদি নেফ্রিডিয়া বলি আমরা এটাকে। এবং এর মধ্যে এক ধরনের ফ্লেম সেল থাকে, মানে যেটা শিখা কোষ বলে, কোষগুলি পুরোপুরি এটা শিখার মধ্যে দেখতে। এরপরে যে ফ্লুক, পরজীবী ফ্লুক, এই শব্দটা আসছে আমাদের ফ্লুক এবং ফিতাকৃমি, এই দুটো কিন্তু আমাদের এই পর্ব অন্তর্ভুক্ত, খেয়াল রাখতে হবে আমাদের। এই যে লার্ভাগুলির কথা আমরা বললাম, লার্ভা শব্দ হচ্ছে লার্ভা। তাহলে আসলে লার্ভা বলতে আসলে আমরা কি বুঝি? যে জীবনচক্রের একটা দশায় যখন কোনো একটা প্রাণীর একটা আঙ্গিক গঠন দেখা যায়, যেখান থেকে পরবর্তীতে সে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়,
এই আঙ্গিক গঠনটাকে আমরা বলি লার্ভা। আমরা যদি চিন্তা করি যে ব্যাঙাচি কিন্তু একটা লার্ভা, ব্যাঙের লার্ভাকে আমরা বলি ব্যাঙাচি। তো এখানে আছে রেডিয়া একটা লার্ভা, সার্কারিয়া, স্পোরোসিস্ট এবং সার্কাস, এগুলো একটা লার্ভা। এই প্লাটিয়াল মিন্থিসের কারণে আমাদের মধ্যে একটা রোগ তৈরি হতে পারে, সেটা হচ্ছে এটাকে বলে আমরা শামুক জ্বর তৈরি করে। এই যে এখানে এই শব্দটা খেয়াল রাখতে হবে, কারণ এই শব্দটাই আমার প্রশ্ন তৈরি করার জন্য একটা উপাদান, যে শামুক জ্বর কোন প্রাণীর কারণে সৃষ্টি হয়ে থাকে, তাহলে বা কোন পর্বের প্রাণীর কারণে। আর বলেছে অধিকাংশই পরজীবী হবে এবং কিছু সংখ্যক হবে মুক্তজীবী। তাহলে আমাকে এই বৈশিষ্ট্যগুলি পড়ার সময় আমাকে অবশ্যই কিছু কিছু শব্দের দিকে বারবার খেয়াল রাখতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলি থেকে আমার প্রশ্ন আসবেই পরীক্ষাতে, যে প্রাণী জগতের যে আমরা 12টা পর্বের কথা পড়ব, সেই পর্বগুলোর যে বৈশিষ্ট্য, এখান থেকে আমার পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে এখানে যে উদাহরণগুলি, একটা যেমন বলছে যকৃৎ কৃমি, একটা হচ্ছে ফিতা কৃমি। দুটোই কৃমি, কিন্তু কোথায় বসবাস করে? একটা বসবাস করে যকৃতে, যার নাম দেওয়া হয়েছে ফেসিওল হেপাটিকা। খেয়াল রাখতে হবে যে হেপাটিকা, হেপাটিক শব্দের অর্থ হচ্ছে আমাদের যকৃৎ। হচ্ছে টিনিয়া সোলিয়াম ফিতাকৃমি। এর পরের পর্বটা হচ্ছে আমাদের নেমাটোডা, যেটা পূর্ব নাম ছিল নেমাথেলমিনথিস। এই নেমাথেলমিনথিস দুটো শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে নেমাটোস, একটা হচ্ছে হেলমিন্থ। নেমাটোস শব্দের অর্থ হচ্ছে থ্রেড বা সুতার মতো, আর হেলমিন্থ হচ্ছে ওয়ার্ম। তাহলে এই পর্বের যে প্রাণীগুলো, এগুলো তাহলে কি হবে? সুতার মতো হবে, যেহেতু থ্রেড বলছে আমরা এখানে। এবং এই পর্বের প্রাণীটা বলছে অপকৃত সিলম, যেটাকে আমরা ইংরেজিতে বলি সুডো সিলোমেট। এই যে সুডো পি আছে, এই সুডো মানে হচ্ছে আসলে দেখতে মনে হবে আছে, কিন্তু আসলেই নাই, যেটা বাংলা আমরা মিথ্যা বলতে পারি, ভুয়া বলতে পারি। সুডো সিলম মানে সিলমের, তাহলে এখানে কি নেই? যে সিলমের যে বৈশিষ্ট্যগুলো বললাম, এর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল পেরিটোনিয়াম পর্দাযুক্ত। সেই পেরিটোনিয়াম পর্দাটা আসলে এই সিলমের মধ্যে নাই, এই জন্য এটাকে বলা হয় সুডো সিলোমেট। তাহলে একটু খেয়াল করি যে এরা কি, এরাও কিন্তু বলছে গোল কৃমি, আর হচ্ছে চাবক কৃমি। তাহলে কৃমি যখন আমরা চিন্তা করি, কৃমির দেহের বাইরের অংশটা আসলে কেমন হবে, একটু চামড়াগুলি কেমন হবে, ত্বকটা আসলে কেমন হতে পারে? এই ত্বকটা হচ্ছে বলছে কিউটিকল দিয়ে আবৃত, এটা আবরণ, এটা সংকুচিত প্রসারিত হতে পারে। এবং এরা আসলে মানুষের দেহের মধ্যে, আমাদের দেহের অন্ত্রে বসবাস করে। এই জন্য আমাদের অন্ত্রটা আসলে এরকম পেঁচানো বিধায়, এই অন্ত্রের ভিতরে তারা বসবাস করে বিধায়, এই জন্য এদেরকে বলি আমরা নলের ভিতরে নল। এবং এই পর্ব দিয়ে সাধারণত আমাদের নতুন বৈশিষ্ট্য শুরু হয়, সেটা হচ্ছে যৌন দ্বিরূপতা। মানে অর্থ হচ্ছে যে পুরুষ এবং স্ত্রী প্রাণীটা আলাদা বৈশিষ্ট্যযুক্ত, পুরুষ প্রাণী আলাদা, স্ত্রী প্রাণী আলাদা। এই বৈশিষ্ট্যকে আমরা বলি যৌন দ্বিরূপতা। এরপর এর মধ্যে আবার লার্ভা দশা রয়েছে। এর মধ্যে লার্ভা দশার নামটা হচ্ছে, একটা হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা, আর হচ্ছে মাইক্রোফিলারিয়া লার্ভা। তাহলে আমরা এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত হচ্ছে
সুডোসিলোমেট। 2 নম্বর হচ্ছে নলের ভিতরে নল, আর হচ্ছে যৌন দ্বিরূপতা। আর লার্ভা দশা র্যাপিড এবং মাইক্রোফিলারিয়া লার্ভা দশা রয়েছে। দুইটা ক্লাস রয়েছে, একটা হচ্ছে সেক্রেনিন্টিয়া, আরটা হচ্ছে এরেনোফোরিয়া। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী খুবই পরিচিত একটা পর্ব, সেটাকে বলি মোলাস্কা। এই মোলাস্কাস শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ মোলাস্কাস থেকে, যেটাকে আমরা বলে থাকি সফট। এই যে মোলাস্কার কথা আমরা বললাম, সফট, এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য লেখা সেটা লেখা আছে ইউসিলোমেট, এটা টার্ম। এই ইউসিলোমেট বলতে আমরা বুঝি প্রকৃত সিলম। তাহলে এখানে 3টা শব্দ আমরা পাবো। একটা হচ্ছে সিলম, যদি চিন্তা করেন 3 ধরনের সিলম আছে। একটা হচ্ছে এ সিলোমেট, এখানে এ মানে হচ্ছে নো, মানে সিলম বিহীন। প্রকৃত সিলম মানে হচ্ছে ইউ সিলোমেট। এই ইউ শব্দের অর্থ হচ্ছে রিয়েল বা ট্রু। আরেকটা হচ্ছে আমাদের যেটা একটু আগে পড়েছি আমরা, সুডোসিলোমেট। সুডোসিলোমেট, এই যে সুডো শব্দের অর্থ হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছি, ফেক, অথবা দেখতে রিয়েল মনে হয়, আসলে রিয়েল না। এটা হচ্ছে তার একটা। তাহলে আমরা মোট 3 ধরনের সিলোমের কথা শুনলাম এখানে। একটা হচ্ছে অ্যাসিলোমেট, সিলোম বিহীন। এখানে এ মানে হচ্ছে এখানে নো, আর হচ্ছে সুডোসিলোমেট মানে সুডো, শুধু অর্থ হচ্ছে ফেক। আর হচ্ছে ইউসিলোমেট, ইউ ইউ মানে হচ্ছে রিয়েল। প্রাণীবিজ্ঞানে এই যে শব্দগুলো আমরা বললাম, এই শব্দগুলো বা এইগুলিকে আমরা বলি জুলজিক্যাল টার্ম বা বায়োলজিক্যাল টার্ম বলতে পারি আমরা। এই শব্দগুলো সাধারণত আমাদের বিশেষ অর্থ বহন করে। যেমন ইউ, খেয়াল রাখতে হবে যে কোনো শব্দের আগে আমরা যখনই ইউ পাবো তখনই আমরা অনুমান করে নিব যেটার সাথে সত্যিকার কোনো, যেমন ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষে। তারপর হচ্ছে আমাদের আচ্ছা গেল। এখানে আর কি বৈশিষ্ট্য আছে, যেমন এখন এই মলাস্কার কথা যখন আমরা মনে পড়ি তখন আমাদের কিন্তু একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের শামুক এবং ঝিনুক। তাহলে এই যে শামুক এবং ঝিনুকের কথা আমরা বলতেছি, শামুকটা আসলে কেমন দেখতে? পুরো শক্ত, যে খোলস থাকে, এটাকে আমরা শেল বলতে পারি। এর ভিতরে একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় ম্যান্টল। এটা আসলে অন্য কোনো প্রাণীতে পাওয়া যায় না, ম্যান্টেল বিদ্যমান। এর সাথে আছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানে এখন প্রতিসমতাটা আসলে কি? যদি কোনো একটা প্রাণীকে এমনভাবে দুটো অর্ধাংশে ভাগ করা হয়, এর 2 পাশে সমান সংখ্যক অঙ্গাণু থাকে এবং দেখতে একই রকম, তখন সেই প্রতিসমটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরপর আমরা দেখি রেডুলা, একটা শব্দ। এটা হচ্ছে এই মোলাস্কা পর্বের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটাকে আমরা রেতি জিহ্বা বলে থাকি। জিহ্বার মতো একটা আলাদা করে একটা স্ট্রাকচার। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এই
পর্বের প্রাণীর যে প্রাণীগুলোর যে পৌষ্টিক নালী এটা আসলে কেমন, এটা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে সেটা সোজা হতে পারে, কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে সেটা পেঁচানো হতে পারে, অথবা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এই ইউ আকৃতির। খেয়াল রাখতে হবে যে পৌষ্টিক নালী ইউ আকৃতি, এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি। ইউ আকৃতি বা ইউ আকৃতির শেপের, তাহলে এই যদি প্রশ্ন আসে যে ইউ আকৃতির পৌষ্টিক নালী বিদ্যমান কোন পর্বের প্রাণীতে, তখন খেয়াল রাখতে হবে যে ইউ আকৃতির পৌষ্টিক নালীর কথা আমরা শুনেছি শামুক এবং ঝিনুকের ক্ষেত্রে, এবং শামুক এবং ঝিনুকের বৈশিষ্ট্য হচ্ছে একটা খোলক থাকবে এবং ভিতরে কি থাকবে, ম্যান্টেল থাকবে। তাহলে এটা হচ্ছে মলাস্কা পর্বের একটা প্রাণী। এটা কিন্তু আমাদের প্রশ্ন করার উপাদান। এরপর হচ্ছে শব্দ দেখি আমরা, রক্ত সংবহনতন্ত্র কেমন, বলছে অর্ধমুক্ত ধরনের। এখন যদি চিন্তা করি রক্ত সংবহনতন্ত্র কয় রকমের হয়ে থাকে, একটা হচ্ছে মুক্ত, আটা হচ্ছে বদ্ধ। মুক্ত হচ্ছে যখন রক্ত কোনো নালিকার ভিতরে অবস্থান করে না, তখন সেই ধরনের রক্ত সংবহনকে আমরা বলি মুক্ত সংবহন। এবং যে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রক্ত কোনো নালিকার ভিতরে অবস্থান করে, তখন তাকে আমরা বলি বদ্ধ সংবহন তন্ত্র। কিন্তু যদি এমন হয় যে রক্ত সংবহন তন্ত্রের প্রক্রিয়ার মধ্যে সেখানে কিছু রক্ত নালিকার মধ্যে অবস্থান করে, আবার কিছু উন্মুখ নালিকা ছাড়াও অবস্থান করে, তখন সেই ধরনের রক্ত সংবহন তন্ত্রটাকে আমরা বলবো মুক্ত ধরনের রক্ত সংবহন তন্ত্র। তাহলে এই যে অর্ধমুক্ত ধরনের, এবং এখানে একটা শব্দ আছে যেটাকে বলছি আমরা হিমোসিল। প্রশ্ন আসতে যে হিমোসিল শব্দ যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে কি দাঁড়াইলো, হিমোসিল। এই যে হিমো, এই যে সিল, আমরা একটু আগে বলেছি একটা শব্দ বলেছি COEL, সিল মানে হচ্ছে ফাঁকা বা শূন্যস্থান। এই সিল থেকে আমাদের সিলম শব্দের উৎপত্তি। এই সিলের আগে যখন আমরা হিমো বসাইলাম, তার মানে হচ্ছে সেটা হলো হিমোসিল। তার মানে এখানের যে গহ্বরটা আছে, এই গহ্বরের মধ্যে রক্ত বিদ্যমান। এই হিমো শব্দটা আসছে রক্তের যে উপাদান সেখান থেকে। যেমন যদি আমরা এখানে চিন্তা করি, যেমন বলি হিমোসায়ানিন বলি আমরা, তাহলে হিমোসিল বিদ্যমান। তাহলে হিমোসিল কি, হিমোসিল হচ্ছে বাংলা যদি আমরা বলি রক্তপূর্ণ দেহ গহ্বর। তাহলে সিলম, সিল কথাটা আসছে সিলম থেকে। সিলমকে আমরা বাংলায় বলি দেহ গহ্বর, আর সেই সিলমে যখন রক্তপূর্ণ থাকবে তখন তাকে আমরা বলি হিমোসিল বা রক্তপূর্ণ দেহ গহ্বর। হিমোসিল মোলাস্কা পর্বের প্রাণীর একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা আসলাম অ্যামিবোসাইট কোষ, যেটা কিন্তু আমরা আগে কখনোই পাইনি। রক্তের মধ্যে আমাদের অনেকগুলি কোষের কথা আমরা শুনি। এর মধ্যে যেই কোষটা আসলে সাধারণত অ্যামিবোসাইট কোষ মানে কি, সাধারণত যেই কোষের থেকে সাধারণত কোনো ধরনের কোনো একটা আকারগুলি আসলে অ্যামিবার মতো, মানে শেপলেস। এই একটু খেয়াল করতে হবে যে অ্যামিবোসাইট, এই যে সাইট শব্দের অর্থ কিন্তু আমাদের CYT, সাইট। সাইট শব্দের অর্থ কিন্তু আমাদের সেল বা কোষ। তাহলে অ্যামিবোসাইট কোষ। এরপর হচ্ছে কি পালমোনারি থলি। তাহলে একটু খেয়াল করতে হবে, যারা স্থলে থাকে তাদের ক্ষেত্রে পালমোনারি থলি। তাহলে আমরা এই শব্দের কোথায় পেয়েছি, এই আমরা বিভিন্ন শব্দের নাম শুনেছি, যেমন পালমোনারি শিরা, পালমোনারি ধমনীটা মানুষের ক্ষেত্রে বিদ্যমান।
পালমোনারি শিরা হচ্ছে সেই শিরা যেই শিরা সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর পালমোনারি ধমনী হচ্ছে সেই ধমনী যেই ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে এই পালমোনারি শব্দটার সাথে আমাদের রক্ত সংবহন এর একটা সম্পর্ক আছে। এই যে তাহলে এই ধরনের যে পালমোনারি থলি এবং এটার সাথে কিন্তু আমাদের শ্বসনের সম্পর্ক আছে। এই যে পালমোনারি, তার মানে এই শব্দটা আমাদের এই ধরনের থলি উদ্ভব হয় কার মধ্যে? যারা স্থলে বসবাস করে। এর মধ্যে খেয়াল রাখতে হবে তার যে লার্ভাগুলি, যেমন শোকফটা লার্ভা, ভেলিজা একটা লার্ভা এবং গ্লকিড এবং 3টা লার্ভা আছে। তাহলে আমরা যখন পড়ব তখন আমি কি পড়ব? যে আমি মোলাস্কা পর্বের কি কি বৈশিষ্ট্য শিখলাম বা শিখতে চাচ্ছি। প্রথমে আমি শিখব কয়েকটা শব্দ, যে ইউসেলোমেট, ম্যান্টেল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, রেডুলা, ইউ আকৃতির, অর্ধমুক্ত ধরনের, হিমোসিল এবং পালমোনারি। এই যে শব্দগুলো আমি বললাম, এই প্রত্যেকটা শব্দই আসলে একটা বৈশিষ্ট্য বহন করে এবং এই প্রত্যেকটা শব্দের মধ্যে আসলে মোলাস্কার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। এবং বৈশিষ্ট্যর শিক্ষার বলতে আসলে আমরা এই শব্দগুলি শিখবো, যে শব্দগুলোর সাথে আমার কোন পর্বের প্রাণী বা কোন পর্ব সম্পর্কযুক্ত, এটা যখন আমি জানতে পারবো তখনই আমার সবকিছু জানা হয়ে যাবে। এরপর আমার জানতে হবে যে ওই পর্বের মধ্যে আর কি কি প্রাণী আছে। যেমন আমরা এখানে কিছু কিছু উদাহরণ দিলেও আমাদের এক একটা পর্বের মধ্যে অনেকগুলো প্রাণী রয়েছে। এর মধ্যে যেই প্রাণীগুলো আসলে আমাদের বেশি গুরুত্ব বহন করে সেই প্রাণীগুলোর বৈজ্ঞানিক নামগুলো আমাদের একটু জানতে হবে। এবং এই পর্বটা কিন্তু একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে বলা আছে যে ইকোনমিক ইম্পর্টেন্স শব্দ আছে, যে সিলেবাস ইকোনমিক ইম্পর্টেন্স। তাহলে খেয়াল রাখতে হবে যে আমি যতগুলি পর্ব পড়তেছি যের মধ্যে কোন পর্বটার কোন কোন পর্বগুলির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, ডিরেক্টলি অর্থনৈতিক সম্পর্কযুক্ত। এর মধ্যে মোলাস্কের সাথে অর্থনৈতিক সম্পর্কটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন মুক্তা চাষ করি, যে মুক্তা চাষটা কিন্তু আসলে এই পর্বের অন্তর্ভুক্ত। তাহলে যে এটা একটা গুরুত্বপূর্ণ। এরপরে এছাড়াও এই পর্বে আরো কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এখানে আসলে অনেকগুলি প্রাণী আমরা শিখে থাকি, চিনি। যেমন অক্টোপাসের নাম আমরা শুনে থাকি, অক্টোপাস আমরা খাবার হিসেবে গ্রহণ করি। কাটল ফিশ, এটা খুব ভালো মানের একটা ফিশ। ঝিনুক, এই ঝিনুক কিন্তু আমরা চিনি। এই দুটো আছে। আচ্ছা, তাহলে এই পর্বটাকে আবার 5টা শ্রেণীতে ভাগ করা যায়: কোডোভোয়েটা, পলিপ্ল্যাকোফোরা, গ্যাস্ট্রোপোডা, বাইপালভিয়া, সেফালোপোডা। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই এই পর্বগুলো সম্পর্কে পড়বেন তখনই এই শ্রেণীগুলোর নাম যত না খুব বেশি গুরুত্ব বহন করে না, তার থেকে বেশি গুরুত্ব বহন করে তার বৈশিষ্ট্য এবং কোন প্রাণীর বৈজ্ঞানিক নামটা আসলে কি। বৈজ্ঞানিক নাম এখানে অনেক বেশি গুরুত্ব বহন করে, কারণ আমাদের যেহেতু পরীক্ষাটা হবে এমসিকিউ বেস, তার মানে আমাকে ছোট ছোট উত্তরগুলোকে আমার মাথার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মোলাস্কা পর্ব। এখন পরে চলে যাই অ্যানলিডা পর্ব। এই পর্বের যেই প্রাণীটার সাথে আমাদের খুব ওতপ্রোত সম্পর্ক সেটা হচ্ছে কেঁচো। এটা হচ্ছে আমাদের জোক। আমরা আমাদের সিলেবাসে পরে পড়ে থাকবো যে শব্দ হচ্ছে নেরিস, হচ্ছে হিরুডো। এটা কিন্তু এই পর্বভুক্ত প্রাণী। এখন নেরিস এবং হিরুডোকে এই পর্বভুক্ত প্রাণী বলার পেছনের কারণটা কি, আসলে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে যদি একটু কেঁচোর কথা চিন্তা করি, একটা কেঁচোর মধ্যে অনেক ছোট ছোট খণ্ড আছে। এই খণ্ডগুলো একটা আংটি আকৃতির,
মানে প্রত্যেকটা খণ্ডে একই রকম অঙ্গাণু বিদ্যমান। এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি অ্যানিউলাস বা ছোট আকৃতির রিং। এজন্য আমরা এটাকে যেমন আংটি কীট বা খণ্ডকায়িত কীট বলতে পারি। আংটি কীট মানে হচ্ছে আংটির মতো কীট, বা খণ্ডকায়িত কীট মানে প্রত্যেকটা খণ্ডে কীটটা পুরোটা যদি আমরা কীট ধরি প্রত্যেকটা খণ্ডে খণ্ডে বিভক্ত, এবং অবশ্যই এরা ত্রিস্তরী, তার মানে এর মধ্যে 3টা স্তর বিদ্যমান। এরা ইউসিলোমেট মানে প্রকৃত কোষে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আরেকটা বিষয় হচ্ছে যে কেঁচো হাঁটে কিভাবে, কেঁচোর কিভাবে চলাফেরা করে, কেঁচো সবাই চিনি। কেঁচো সাধারণত হাত দিয়ে ধরার, যদি আমরা হাত দিয়ে কেঁচোটা ধরি, হাত দিয়ে কেঁচো ধরলে তার উপরের দেহের উপরে ছোট ছোট কিছু অর্গান কাটার মধ্যে দেখা যাবে। ছোট ছোট যে অর্গানগুলি আছে যেটা তার চলনে সহায়তা করে, এটাকে বলা হয় সিটি। যে খেয়াল করতে হবে সিটি। এটা কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা বলি আবার প্যারাপোডিয়া বলি। কিছু ক্ষেত্রে সিটি, কিন্তু এই পরবর্তী অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এটা একটা বড় ধরনের হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি প্যারাপোডিয়া। তাহলে এই পর্বের সাথে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে খণ্ডকায়িত কীট, ইওসিলোমেট, সিটি, প্যারাপোডিয়া এবং বলা হচ্ছে নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়ার সাথে কিন্তু আমাদের যে রেচন অঙ্গ খেয়াল করেন, এর নাম হচ্ছে নেফ্রন। আমাদের বৃক্কের একক হচ্ছে কার্যক একক হচ্ছে নেফ্রন। ঠিক আমাদের ডাক্তারদের নেফ্রোলজিস্ট বলি আমরা এটাকে। এই নেফ্রনের সাথে সম্পর্ক আছে আমাদের নেফ্রিডিয়া। তার মানে নেফ্রিডিয়া। নেফ্রন হচ্ছে মানুষের রেচন অঙ্গের, আর নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। এই পর্বের প্রাণীদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে তাদের রক্তের মধ্যে আমরা বলেছি হিমোগ্লোবিন, হিমোইরিথ্রিন এবং ক্লোরোকুইনিন 3 ধরনের, যেটা অন্য কোনো পর্বে প্রাণীতে পাওয়া যায় না। সাধারণত আমাদের রক্ত লাল হওয়ার পেছনে, মানুষের রক্ত লাল হওয়ার পেছনে কারণ হচ্ছে হিমোগ্লোবিন। কিন্তু হিমোগ্লোবিন ছাড়াও এই কেঁচোর রক্তে আরো কিছু উপাদান খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে হিমোইরিথ্রিন অথবা ক্লোরোকুইনিন। তাহলে এই পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি আমরা সংক্ষেপে চিন্তা করি, তাহলে হচ্ছে খণ্ডকায়িত কীট, একটা ইউসিলোমেট, প্যারাপোডিয়া, সিটি, নেফ্রিডিয়া, হিমোইরিথ্রিন এবং ক্লোরোকুইনিন। এই শব্দগুলো যখন আমি খেয়াল করব যে এই শব্দগুলোর সাথে আমার কোন পর্বের সংশ্লিষ্টতা রয়েছে, তখন আমি বুঝবো এটা হচ্ছে আমাদের অ্যানিলিডা পর্ব। কারণ খণ্ডকায়িত কীট বললে আমি বোঝা হবে যে এই কীটের বা এই প্রাণীটার প্রত্যেকটা খণ্ড বিদ্যমান। এই খণ্ডকগুলিকে আমরা বলি খণ্ডকায়িত কীট। এদের মধ্যে এরা প্রকৃত সিলোমযুক্ত, তার মানে ত্রিস্তরীযুক্ত। মানে প্রকৃত সিলোম বলতে আমরা একটু আগে শিখেছি, এটা হলো ইউসিলোমেট। এদের চলাফেরা, কিছু চলাফেরা করে কিভাবে? কিছু চলাফেরা করে প্রথমেই তার চলনাঙ্গ হচ্ছে সিটি, অথবা কোন জায়গায় সেটাকে বলি আমরা প্যারাপোডিয়া। এরপর হচ্ছে তার রেচন কাজ সম্পাদন করে কি দ্বারা, মনে রাখতে হবে তার রেচন কাজের সাথে তার যে রেচন অঙ্গ, তার সাথে মানুষের রেচন যে বৃক্কের যে একক তার সাথে মিল আছে। সেটা মিলটা কি? মানুষের ক্ষেত্রে আমরা যেটাকে নেফ্রন বলি, সেটা তার ক্ষেত্রে হচ্ছে নেফ্রিডিয়া। আমরা একটু কিন্তু আরেক জায়গায় পড়েছি, এটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। মনে রাখতে হবে যে নেফ্রিডিয়া কার ক্ষেত্রে, আর হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। ঠিক আমি যখন নেফ্রিডিয়া পড়বো, ঠিক সাথে সাথে খেয়াল রাখতে হবে যে নেফ্রিডিয়া যদি অ্যানিলিডা হয়, তাহলে প্রোটোনেফ্রিডিয়া কার, যেটা একটু আগে আমরা পড়েছি। আর
আমাদের রক্তে যেমন হিমোগ্লোবিন আছে, মানে মানুষের রক্তে হিমোগ্লোবিন, কিন্তু কেঁচোর রক্তে হিমোগ্লোবিন ছাড়াও, কেঁচো রক্ত বলতে এই পর্বের প্রাণীর রক্তের মধ্যে হিমোগ্লোবিন ছাড়াও আরো কিছু উপাদান আছে, যেটাকে আমরা বলি হিমো ইরিথ্রিন অথবা ক্লোরোকুইন। এখানে কিন্তু শুধু কেঁচো থাকে না, জোকও থাকে। তাহলে জোক আসলে কি করে? জোক মানুষের শরীরে যখন তার আটকে থাকে, তখন তার দেহ থেকে রক্ত শুষে নেয়। এবং জোক কিন্তু আসলে ক্রল করে, মানে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, এটা হিরুডো বলি আমরা। তাহলে এই পর্বটাকে আমরা 3টে শ্রেণীতে ভাগ করা হচ্ছে, পলিকিট, একটা হচ্ছে অলিগোকিট, একটা হচ্ছে আমাদের হিরুটেনিয়া। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহৎ পর্ব। এই পর্বের প্রজাতি সংখ্যা 13 লাখের মতো, এবং এই পর্বের যে প্রাণীগুলো আছে তাদের সবগুলোর মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, তাদের যে পাগুলো আছে জয়েন্টেড, মানে সন্ধিযুক্ত পা। তাহলে আর্থ্রোপোডার, আর্থন ইকুয়াল টু হচ্ছে আমাদের জয়েন্ট, এটা ল্যাটিন শব্দ। পোডোস ইকুয়াল টু হচ্ছে আমাদের ফুট। খেয়াল রাখতে হবে, এই যে বলতেছি আমরা যে পোডোস মানে ফুট, এটাও কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে। যে আমরা প্রশ্ন করি যে পোডোস যে শব্দটির সাথে নিচের কোন শব্দটি সামঞ্জস্যপূর্ণ? তাহলে যে আর্থ্রোপোডা, আর্থোস মানে হচ্ছে জয়েন্ট আছে। তাহলে এই পর্বের একটা উদাহরণ আগে আমি চিন্তা করব যে এই সন্ধিপদী প্রাণীর পর্বের উদাহরণ কি। অনেকগুলি উদাহরণ আছে আমাদের কাছে। এর মধ্যে যে আমরা একটা উদাহরণ চিন্তা করি, তেলাপোকা, চিন্তা করতে পারি আমরা চিংড়ি মাছ। তাহলে চিংড়ির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে চিংড়ির মধ্যে কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান থাকে? প্রথমে চিন্তা করবো চিংড়ির লম্বা একটা শুঙ্গ থাকে, চিকন, সেটাকে আমরা অ্যান্টেনা বলি। চিংড়ির দুটো চোখ থাকে, সে দুটো কালো এবং গোলাকার। এখন এই যে তার যে গোলাকার, খেয়াল করে দেখেন, এই যেখানে শব্দ দিচ্ছে চোখ বলা হয়নি, বলা হয়েছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী শব্দ যদি ভাগ করে ফেলি, শব্দটা হচ্ছে পুঞ্জীভূত পক্ষী। তাহলে এই যে মানে পুঞ্জীভূত মানে জমা করা, অক্ষী মানে হলো এখানে চোখ। তার মানে এখানে অনেকগুলো চোখ একত্রিত হয়ে একটা এটাকে আমরা চোখ বলি, দর্শন একক বলি আমরা। এবং সেই দর্শন এককটা কি? দর্শন এককটা হচ্ছে ওমাটিডিয়াম। এই পুঞ্জাক্ষী দর্শন এককটা হচ্ছে, এটার নাম শুনবো আমরা, ওমাটিডিয়াম। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোর যে পুঞ্জাক্ষী, তার দর্শন এককটা হচ্ছে ওমাটিডিয়াম। টেগমাটা, এই শব্দটা আমাদের নতুন, এটা হচ্ছে একটা খণ্ডক। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলিকে আমরা ভাগ করি, 3 ভাগে ভাগ করি, এবং প্রত্যেকটা ভাগকে আমরা বলি একটা করে টেগমাটা। হিমোসিলের কথা আমরা একটু আগে শুনেছি। হিমোসিলটা কি আসলে? যেটা বলছে সিল, একটু আগে বলেছি আমরা, সিল মানে হচ্ছে খালি জায়গা, হিম মানে যেই খালি জায়গা, যে প্রাণীর দেহের ভিতরের খালি জায়গাটা কোনো রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে, তখন সেটাকে আমরা বলি হিমোসিল। এখন এই যে হিমোসিল আছে, এখন এই হিমোসিলে যে কোষগুলো থাকে, যে রক্ত থাকে, আর্থ্রোপোড বা হিমোসিলে যে রক্ত থাকে, সেই রক্তটা কি? সেই রক্তটাকে আমরা আবার বলি হিমোলিম্ফ। হিমোলিম্ফ। তাহলে রক্তপূর্ণ দেহগহ্বরটা হচ্ছে হিমোসিল, আর এই হিমোসিলের মধ্যে যে রক্ত থাকে,
ফ্লুইড বা তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থটা হচ্ছে হিমোলিম্ফ। আর এই তরল পদার্থের মধ্যে আমরা যেমন বলি আমাদের রক্তের মধ্যে রক্ত রস এবং রক্তকণিকা বিদ্যমান, ঠিক এই হিমোলিম্ফের মধ্যেও এক ধরনের কোষ থাকে, সেই কোষগুলিকে আমরা বলি হিমোসাইট। তাহলে শব্দ হচ্ছে হিমোসিল, হিমোলিম্ফ এবং হিমোসাইট। তাহলে এই তিনটা জিনিস, এবং বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। হিমোসিল, হিমোলিম্ফ এবং হিমোসাইট। হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ দেহগহ্বর, হিমোলিম্ফ হচ্ছে সেই রক্তপূর্ণ দেহগহ্বরের রক্ত বা তরল পদার্থটা, এবং সেখানে যে কোষগুলো থাকে সেই কোষগুলো হচ্ছে হিমোসাইট। এখন যদি আমি বলি যে তার রক্তটা, চিংড়ির রক্ত কেমন, আমরা বলবো যে রক্ত নাই বা রক্ত সাদা। কারণ হচ্ছে কি, লাল হওয়ার জন্য আমাদের রক্তে যেমন হিমোগ্লোবিন থাকে, তার রক্তে কিন্তু কোনো হিমোগ্লোবিন নাই। এই হিমোগ্লোবিন নাই বিধায় তার রক্তগুলো হচ্ছে তার সাদা আর রক্ত কণিকাবিহীন। পর শব্দ হচ্ছে একডাইসিস। এটাকে আমরা বলি বিমোচন, মোচন। এটা কি, যদি আমরা একটা চিনির কথা চিন্তা করি, যে খোলস মোচন, শব্দটা হচ্ছে খোলস মোচন। যে এই পর্বের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর জীবনচক্রে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব তারা দেহের বিভিন্ন সময়ে ছোট থেকে যখন বড় হয়, পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তখন তারা বারবার তাদের দেহের খোলস ত্যাগ করে। এই খোলস ত্যাগ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি একডাইসিস। তাহলে একডাইসিস হচ্ছে খোলস মোচন প্রক্রিয়া। যেমন যদি আমরা চিন্তা করি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, তার মধ্যে এরকম কয়েকবার খোলস মোচন হয়ে থাকে। একটু খেয়াল করে দেখতো, রেচন অঙ্গ, তার একটা স্পেশাল রেচন অঙ্গ, সেটা হচ্ছে যেটা হচ্ছে মালপিজিয়ার নালিকা। তার রেচন অঙ্গ অনেকগুলো, বলছে মালপিজিয়ার নালিকা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সবুজ গ্রন্থি, হচ্ছে কক্সাল গ্রন্থি অথবা সিলোম নালী, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। এতগুলো রেচন অঙ্গ, মালপিজিয়ার নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি অথবা সিলোম নালী। এর পরেরটা হচ্ছে আমাদের রূপান্তর, যেটাকে আমরা ইংরেজিতে বলি মেটামরফোসিস। এখন এই রূপান্তর বলতে আমরা আসলে কি বুঝি? রূপান্তর বলতে আমরা একটু আগে একটা শব্দ বলেছি লার্ভা, একটা শব্দ বলবো আমরা নিম্ফ। যে একটা প্রাণী যখন তার শিশু অবস্থা এবং পূর্ণাঙ্গ অবস্থায় যখন বিভিন্ন রূপ দেখা যায়, সেটা কেমন, যে ব্যাঙ পরিপূর্ণ অবস্থা হওয়ার আগে ব্যাঙ একটা ভ্রূণীয় দশা, সেটাকে আমরা বলি লার্ভা দশা। সেই লার্ভা দশায় ওর নাম হচ্ছে ব্যাঙাচি। তার ব্যাঙাচি হচ্ছে একটা লার্ভা। এই লার্ভা থেকে সে যখন পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হয়, তখন তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয়। সেটা কি, লার্ভা দশায় তার মধ্যে যে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তার মধ্যে লেজ থাকে, সেটা পূর্ণাঙ্গ দশায় দেখা দেয় না। লার্ভা দশায় তার মধ্যে যে শ্বসন অঙ্গ থাকে, ফুলকা, সেটা পূর্ণাঙ্গ দশায় দেখা যায় না। তাহলে এই যে কিছু বৈশিষ্ট্য যেটা লার্ভা দশায় ছিল কিন্তু পূর্ণাঙ্গ দশা সেগুলি বিলুপ্ত হয়ে গেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি রূপান্তর, বা ইংরেজিতে আমরা এটাকে বলি মেটামরফোসিস।
এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা বলি আমরা অসম্পূর্ণ। সেটা হচ্ছে যে যদি কোনো সম্পূর্ণ রূপান্তর একটা, আর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আচ্ছা, এরপর একটু দেখি আমরা লার্ভা, পিউপা এবং নিম্ফ। এই সবগুলো কিন্তু আমাদের এই পর্বের প্রাণীদের মধ্যে, এখানে এই পর্বে এতগুলো প্রাণী রয়েছে যে প্রাণীর বিভিন্ন জীবনচক্রের মধ্যে, বিভিন্ন জীবনচক্রের মধ্যে কোনো প্রাণী জীবনচক্রে লার্ভা থাকে, কোনো প্রাণী জীবনচক্রে পিউপা থাকে, কোনো নিম্ফ থাকে। একটু মনে করতে হবে যে লার্ভা দ্বারা সাধারণত হয় সম্পূর্ণ রূপান্তর, আর নিম্ফ দ্বারা হয় অসম্পূর্ণ রূপান্তর। নিম্ফ থেকে যখন যে রূপান্তরটা হবে সেটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এরপরের বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে এই পর্বের অধিকাংশ প্রাণী হচ্ছে তৃণভোজী। এটাকে আমরা ইংরেজিতে বলি হার্বিভোরাস। এটা খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় আমাদের তৃণভোজী দেবে না। আমাদের পরীক্ষাতে প্রশ্নের মধ্যে আমাদের তৃণভোজী পরিবর্তে আমাদের হার্বিভোরাস কথাটা উল্লেখ থাকবে। তাহলে এই যে হার্বিভোরাস, হার্বি শব্দের অর্থ হচ্ছে ভেজিটেবল বা শাক। তাহলে হার্বিভোরাস কথা শুনলে আমি বুঝি হচ্ছে তৃণভোজী। মাংসাশী হইলে আমি বুঝবো হলো কার্নিভোরাস। মানে কার্নি মানে হচ্ছে ফ্ল্যাশ, FLESH, ফ্ল্যাশ মানে মাংস। ভোরাস মানে হচ্ছে খাদক। আর সর্বভোগ মানে হচ্ছে ওমনিভোরাস। এগুলো এর বড় অর্থ হচ্ছে যে যখন বলি মানুষ ওমনিভোরাস, তার মানে আমরা শাকসবজিও খেতে পারি এবং আমরা মাংস খেতে পারি। এই জন্য আমাদেরকে বলা হয় ওমনিভোরাস। ওমনি খেয়াল রাখতে, এটা একটা শব্দ। ওমনি মানে সব, কার্নি মানে ফ্লেশ, হার্বি মানে হচ্ছে ভেজিটেবল বা তৃণ। তাহলে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোর কিছু হচ্ছে হার্বিভোরাস, কিছু কার্নিভোরাস এবং কিছু ওমনিভোরাসও রয়েছে। এখানে এই পর্বে যদি প্রচুর প্রাণী রয়েছে, সেক্ষেত্রে উদাহরণের কোনো শেষ নেই। তারপর আমরা কিছু উদাহরণ নিয়ে আসছি। একটা হচ্ছে প্যাপিলিও ডিমোলিয়াস, একটা হচ্ছে প্রজাপতি, একটা হচ্ছে আমাদের মুস্কা ডোমাস, হচ্ছে গৃহমাছি। এছাড়া আমাদের অনেকগুলি বৈজ্ঞানিক নাম, আরো কিছু বৈজ্ঞানিক নাম আমাদের জানতে হবে। এখানে আমাদের চারটা উপপর্ব আছে এবং এর অধীনে আমাদের 13টা শ্রেণী রয়েছে। এর মধ্যে এই চারটা আমরা গুরুত্বপূর্ণ বলছি। এর মধ্যে একটা হচ্ছে মাকড়সার জন্য, একটা চিংড়ির জন্য। মাকড়সা যে শ্রেণী সেটা হচ্ছে অ্যারাকনিডা, চিংড়ি যে শ্রেণী সেটা হচ্ছে মেলাকোস্ট্রাকা, শতপথী যেটা হচ্ছে ডিপ্লোপোডা, আরটা হচ্ছে তেলপোকা যেটা সেটা হচ্ছে আমাদের ইনসেক্টা। তো এইটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইনসেক্টা। তাহলে আমরা সর্ববৃহৎ যে পর্বটা প্রাণী জগতের আর্থ্রোপোডা, সেই পর্বের কিছু বৈশিষ্ট্য বললাম, এবং যখনই আমি কোনো বৈশিষ্ট্য পড়ব তখনই ওই বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত কোনো কিছু প্রাণীর কথা আমি একটু মাথায় রাখবো। প্রাণীটার ছবিটা কেমন সেটা মাথায় রাখবো, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। এর পরবর্তী পর্ব আমাদের একাইনোডার্মাটা। একটু খেয়াল করে দেখি আমরা যে একাইনোস শব্দটা হচ্ছে স্পাইন বা কাটা, ডার্মা শব্দটা হচ্ছে আমাদের স্কিন, ত্বক। তাহলে ত্বকের মধ্যে যে কাটা থাকে, তার মানে বোঝা হচ্ছে যে এই পর্বের প্রাণীগুলোর ত্বকের মধ্যে কাটা আছে। এবং এই পর্বের প্রাণীগুলোর একটা ইউনিক ফিচার হচ্ছে যে এরা সকলেই সামুদ্রিক প্রাণী। এদের কেউই স্বাদু পানির বা অন্যান্য প্রাণীতে বসবাস করে না। এরপরে আমরা আসি যেটা খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে হিমালতন্ত্র, আরটা হচ্ছে পেরি হিমালতন্ত্র। একটু খেয়াল করে দেখি আমরা। এখন যখন আমরা এই পর্বটার কথা চিন্তা করবো, তখন যদি আমরা একটা প্রাণীর কথা চিন্তা করি যে তারা মাছ,
তাহলে তারা মাছ এরকম 5টা থাকবে, 5টা বাহু থাকে। এর এখানে একটা পানি যাওয়ার রাস্তা থাকে, প্রবেশ করার। এরপরে এই জায়গাতে তার খাদ আছে এরকম। তাহলে বলছে বিশেষ ধরনের পানি সঙ্গম, এটা একটা মাছ, এটা আসলে মাছ না, এর মধ্যে পানি প্রবেশ করবে, প্রাণীর মধ্যেই পানিটা সাধারণত এই বাহুগুলো দিয়ে ভিতরে চলাফেরা করবে এবং পিছন দিকে বেরিয়ে যাবে। তাহলে এই দুইটা মানে মুখ রয়েছে। প্রথম দিকের এটাকে বলা হিমালতন্ত্র, উল্টা দিকেরটাকে আমরা বলি পেরি হিমালতন্ত্র। তার কোনো ধরনের রক্ত সংবহনতন্ত্র নাই। এর পরিবর্তে আছে পেরি হিমালতন্ত্র এবং পেরি হিমালতন্ত্র আছে। যেহেতু 5টা বাহু, এদের প্রতিসমতাটা হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসম। তাহলে সেটা হচ্ছে কি পঞ্চঅরীয় প্রতিসম। তাহলে প্রথম বৈশিষ্ট্য প্রত্যেকটা বাহু বলে। আর এই যেটা বললাম, এখানে একটা খাদ থাকে, এই খাদটাকে আমরা বলি অ্যাম্বুলাক্রাল গ্রুভ, যেটা আমাদের এই পর্বের প্রাণীর মধ্যেই থাকবে। আর এর যে কঙ্কালটার উপরের দিকে এখানে যে স্কিনগুলির মধ্যে এরকম ছোট ছোট কাটা কাটা থাকবে। এগুলি সিলিয়ার মতো করে, জন্য বলছিলাম পেডিসিলিয়ারি এবং বহিকঙ্কাল বিদ্যমান। এটা হচ্ছে পেডিসিলিয়ারি। তাহলে এখানে মূল বৈশিষ্ট্য কয়টা? একটা হচ্ছে হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র, পঞ্চঅরীয় প্রতিসম, পেডিসিলিয়ারি এবং বহিকঙ্কাল থাকবে। সাথে সাথে তার মধ্যে কিছু লার্ভার দশা, যেমন আছে বাইপিনারিয়া লার্ভা, অরিকুলারিয়া, অফিকিউটাস এবং একাইনোকিটাস লার্ভা থাকবে। একাইনোডার্মাটা পর্বের এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আরো বৈশিষ্ট্য আছে, কিন্তু এগুলি মূল বৈশিষ্ট্য। এদের কয়েকটা, যেমন সমুদ্র তারা মাছ যেটাকে বলি আমরা, এটা হচ্ছে অ্যাস্ট্রোব্যাকট্রন, আর হচ্ছে সমুদ্র শসা, কুকুমারিয়া। এদের 6টা ক্লাস রয়েছে। আমরা এই পর্যন্ত যতগুলি পর্ব পড়েছি সবগুলো পর্ব হচ্ছে অমেরুদণ্ডী, এদের একজনেরও কোনো মেরুদণ্ড নেই। এখন যে পর্বটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটি সাধারণত সেটিতে মানুষ পর্বভুক্ত। তাহলে আমরা এখন আলোচনা করব কর্ডাটা। এই যে কর্ডাটা একটা পর্ব, তাহলে প্রথম কর্ডা যদি আমি ভেঙে ফেলি, প্রথম শব্দ হচ্ছে কর্ডা বা কর্ড। চিন্তা করি, মানে কর্ড বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে সুতার মতো। এই কর্ড বলতে বোঝাচ্ছে নটোকর্ড। এই নটোকর্ড পরবর্তীতে নাম হয়ে যাবে আমাদেরকে, যেটাকে আমরা বলি মেরুদণ্ড, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ভার্টিব্রাল কলাম। নটোকর্ড, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, এটা জীবনে যে কোনো দশা থাকবে নটোকর্ড। আর হচ্ছে নার্ভ কর্ড। কোনো কোনো প্রাণীতে নার্ভ কর্ডের যে সামনের অংশ, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের যে নার্ভ কর্ডের, আমাদের যে মস্তিষ্ক বা এই মস্তিষ্কটার নার্ভ কর্ডের সামনের অংশটা মোটা হয়ে তৈরি হয়েছে মস্তিষ্ক, এবং বাকি নিচের অংশটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে শূন্যকাণ্ড। আর আমরা যেটাকে আসলে আমাদের যেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি, এটা মূলত আগে ছিল এন্ডোস্টাইল।
এই এন্ডোস্টেলটা আসলে পরিবর্তিত হয়ে নাম দেওয়া হয়েছে থাইরয়েড গ্রন্থি। এরা অবশ্যই ত্রিস্তরী এবং আমাদের যেহেতু রক্ত সংবহন তন্ত্রটা কি বদ্ধ প্রকৃতি, এবং কারণ এখানে আমাদের রক্তটা হৃৎপিণ্ড নিয়ন্ত্রিত। এই পর্বের অনেকগুলো 3টি উপপর্ব আছে এবং 3টি উপপর্বের মধ্যে তাদের 12টা শ্রেণী আছে। এদের সম্পর্কে আমরা আবার পরবর্তী যখন আমরা আলাদা আলাদা করে পড়ব তখন এদের সম্পর্কে ভালো করে জানতে পারবো। আমাদের যে টপিক্সের যাতে লাস্ট সেই শেষ টপিক্স আমরা এটা হচ্ছে কোয়ার্টারটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।